বলপূর্বক গুমের সঙ্গে জড়িত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। অন্তত ২৫ জন সেনা কর্মকর্তা সহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর বিপুল সংখ্যক কর্মকর্তা এখনও ইন সার্ভিসে রয়ে গেছেন। তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। এমনকি চিহ্নিত এই অপরাধীদের বাধ্যতামূলক অবসরে পর্যন্ত পাঠানো হচ্ছে না। ফলে গুমের বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে। গুম তদন্ত, অনুসন্ধান ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে এই তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে ১১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এলপিআরে থাকা জেনারেল ও সিনিয়র পর্যায়ের সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিল করেছিল। একজন ছাড়া বাকি ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঢাকা ক্যান্টনমেন্টেই ছিলেন, কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়নি। কয়েক মাস আগে তারা সীমান্ত অতিক্রম করে নিরাপদে ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে গেছেন। পতিত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের রাষ্ট্রীয় মদদে সংঘটিত গুম এক বিভীষিকায় পরিণত হয়। দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর অনুসন্ধান থেকে জানা যায়, ওই সময় ৩৫০০ ব্যক্তিকে গুম করা হয়। এদের মধ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক এবং অন্যান্য নিরীহ ব্যক্তি। গুম কমিশনে এ পর্যন্ত ১৮৫০ জনের গুমের অভিযোগ হয়েছে। কমিশনের মতে এখনও নিখোঁজ ২১১ জন হয়তো আর কখনোই ফিরে আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি ও গুম কমিশনের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা যায়, গুমের সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা স্বয়ং। তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক ছিলেন গুমের মাস্টারমাইন্ড। নির্দেশদাতাদের অন্যতম ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর গুম খুনের ভয়ঙ্কর ব্যক্তিটি ছিলেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। গুম খুনের বর্বরতায় জিয়াউল হাসান কুখ্যাত নায়ক ও নৃশংসতার প্রতীকে পরিণত হয়েছিলেন। গুম হওয়া ব্যক্তিদের নিজ হাতে খুন করার সময় তিনি মাথার কাছে অস্ত্র নিয়ে গুলি করতেন, কারণ গুলির পর ভিকটিমের ছিটকে আসা গরম রক্ত ও মগজ শরীরে পড়লে তিনি এক ধরনের ফিলিংস অনুভব করতেন। জিয়াউল হাসান কতটা ভয়ঙ্কর ও অমানবিক ছিলেন তার আরেকটি উদাহরণ হচ্ছে, তিনি কিভাবে খুন করেন তার একটি ঘটনা স্ত্রীকে দেখানোর জন্য ঘটনাস্থল বরিশালের এক নদীতে নিয়ে গিয়েছিলেন। গুম হওয়া ব্যক্তিকে রাতে ওই নদীতে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং তার স্ত্রী এই নৃশংস হত্যার দৃশ্য উপভোগ করেন। গুম কমিশন থেকে জানা গেছে, গুমের ঘটনায় প্রধান ভূমিকা ছিল রাষ্ট্রের ৫টি নিরাপত্তা সংস্থার। এগুলো হলো র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসি ও এনটিএমসি। এছাড়া জড়িত ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্যদের বিরুদ্ধেও গুমে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। গুম করে ভিকটিমদের গোপন বন্দিশালা, আয়নাঘরে বন্দি করে রাখা হতো। তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালানোর প্রমাণ পাওয়া গেছে। গুম করে অনেককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং লাশের চিহ্ন যাতে না পাওয়া যায় সেজন্য পেট ছিঁড়ে ইট বালু ভরে কিংবা সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষা, বরিশালের কয়েকটি নদী এবং সুন্দরবনের নদী হয়েছে অনেক লাশের ঠিকানা। কমিশনের তথ্যে উঠে এসেছে গুম হওয়া বহু ব্যক্তির লোমহর্ষক বর্ণনা। তাদের অস্বাস্থ্যকর সেলে বন্দি রাখা, গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেয়া, ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে নির্যাতন, উল্টো করে ঝুলিয়ে মারধর, ঠোঁট সেলাই ইত্যাদি বিভিন্ন কায়দায় নির্যাতন করা হতো। গুম কমিশনের রিপোর্ট থেকে আরও জানা যায়, ডিজিএফআই এর জেআইসি এবং র্যাবের টিএফআই সেল ছিল মূল আয়নাঘর। দেশব্যাপী এমন অসংখ্য গোপন বন্দিশালা বা আয়নাঘরের সন্ধান পেয়েছে কমিশন। তাদের পক্ষ থেকে সারা দেশের এমন ১৪টি আয়নাঘর পরিদর্শন করা হয়েছে। কমিশন সেগুলো যেভাবে আছে সেভাবেই রাখার নির্দেশ দিয়েছে। আরও জানা গেছে যে গোপন বন্দিশালায় এমন ব্যক্তিরাও তাদের সঙ্গে দেখা করতে আসতেন যারা হিন্দি সহ অন্যান্য বিদেশি ভাষায় কথা বলতেন। গুম করে অনেক ভিকটিমকে সীমান্তের ওপারে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। গুম কমিশন তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করে যে গুমের ঘটনায় সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে দায়ী নয়, তবে তারা গুমের ঘটনা জানতো না
এটি বলার কোনো সুযোগ নেই। কারণ সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে চান না। গুম কমিশন 1850 জনের গুমের অভিযোগ পর্যালোচনা করে 253 জনের একটি তথ্যভিত্তিক দলিল তৈরি করেছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুম হয়েছিলেন। 1 দশকের বেশি সময় ধরে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু তারা অভিজ্ঞতার যে কাহিনী গুম কমিশনকে বর্ণনা করেছেন তা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়, এমনকি হাতে গোনা কিছু অবাধ্য কর্মকর্তার বিচ্ছিন্ন অপরাধও হতে পারে না। গুমের এসব ঘটনা একটি সাংগঠনিক ও পদ্ধতিগত কাঠামোর অস্তিত্ব নির্দেশ করে। এত মানুষ গুম করার কারণ কি? গুম কমিশন, আইসিটি ও মানবাধিকার সংগঠনগুলোর অনুসন্ধান থেকে জানা গেছে, শেখ হাসিনার প্রতিহিংসা, আওয়ামী লীগের সমালোচনাকারীদের দমন, জামাত শিবির দমন, বিএনপির পটেনশিয়াল নেতাদের শেষ করে দেয়া, ভারত বিরোধী লোকদের দমন এবং মাদ্রাসা ও ইসলামের পক্ষে আলেমোলামারা যাতে কোনো ধরনের অবস্থান সৃষ্টি করতে না পারে সেজন্য জঙ্গি তকমা দিয়ে গুম করে দমন করাই ছিল উদ্দেশ্য। গুম কমিশন থেকে আরও জানা গেছে, গুম হওয়া ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছিল। এর মধ্যে রয়েছে গুম হওয়া ভিকটিমকে হত্যা করা, বিচারের আগেই ভিকটিমকে মিডিয়ার সামনে উপস্থাপন করে জঙ্গি তকমা দিয়ে ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো, ভিকটিমকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে ভারতীয় বাহিনীর মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা এবং ভিকটিমের ভাগ্য সুপ্রসন্ন হলে খুব অল্প সংখ্যকের ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেয়া। রাষ্ট্রীয় বাহিনীগুলোতে এখনো গুমের সঙ্গে জড়িত অপরাধীরা রয়ে গেছেন। এদের চিহ্নিত করে আইসিটি ও গুম কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে, কিন্তু তারা সেখানে বহাল তবিয়তে আছেন। অনুসন্ধানে অনেকের নাম জানা গেছে। প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী গুমে জড়িত ছিল না, কিন্তু সেনাবাহিনীর কিছু সদস্য র্যাব, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও সিটিটিসিতে প্রেষণে থাকাকালে গুমে ভয়াবহভাবে জড়িয়ে পড়েন। সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ডিজিএফআই এর তৎকালীন প্রধানরা অবসর নিয়ে দেশ থেকে পালিয়েছেন। জড়িতদের মধ্যে মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান উল্লেখযোগ্য। নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সোহাইল অপহরণ ও গুম খুনে জিয়াউল হাসানের মতোই ছিলেন দুর্ধর্ষ। তিনি বর্তমানে জেলে আছেন। সিটিটিসির সাবেক প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গুমে জড়িত এক দুর্ধর্ষ অপরাধী। বর্তমানে আসাদুজ্জামান পলাতক রয়েছেন। তিনি 18 ব্যাচের কর্মকর্তা। শেখ হাসিনার আমলে তথাকথিত ক্রসফায়ারে যারা হত্যার শিকার হন বেশিরভাগই আসাদুজ্জামান ও তার ডানহাত হিসেবে পরিচিত এসপি আরিফুর রহমান মণ্ডলের হাতে হয়েছে। সাবেক আইজি শহীদুল আলমের নির্দেশে এবং পলাতক এসবি প্রধান মনিরুলের আশীর্বাদ পুষ্ট তারা। আরিফুর রহমান মণ্ডল ছিলেন সিরাজগঞ্জের সাবেক এসপি। র্যাবের গুম স্কোয়াডে আলিফউদ্দিন ছিলেন একজন দুর্ধর্ষ গুমকারী। তেমনি ছিলেন শাহ মোহাম্মদ মশিউর রহমান। গুমে জড়িত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। তিনি র্যাব 2-এ দায়িত্ব পালন করতেন। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।